আজ সেনাপ্রধানের সকল কুকর্ম ফাঁস হয়, তারেক রহমানের পরিকল্পনায় গ্রেপ্তার হয় ডক্টর ইউনূসের কপাল পুড়ে। সেনাপ্রধান অপেক্ষা করেছেন, তিনি খুব কৌশলে গিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো জেনারেল ওয়াকার আসলে কোন পন্থী? এদিকে আজ গ্রেপ্তার হন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের পক্ষ হয়ে ষড়যন্ত্র করেছিল তারেক রহমানের বিরুদ্ধে। এই নিয়ে আজকে বিএনপির অ্যাকশনে সে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা রাজনৈতিক বিতর্ককে ছাড়িয়ে সরাসরি রাষ্ট্রীয় স্বচ্ছতার প্রশ্ন তুলে দেয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঘিরে ঠিক এমনই এক নতুন রহস্য তৈরি হয়েছে। কেন জেনারেল ওয়াকার বাংলাদেশে ইউনূস গংয়ের ক্ষমতা দখলকে ঠেকাতে পারেনি বা ঠেকাননি? ডেভিল ইউনূসের মেটিকুলাস ডিজাইন শেষ হয়ে গেছে, এইটা যদি চিন্তা করেন তাহলে মারাত্মক লেভেলের ভুল করবেন। কিন্তু বাইরা মনে রাখবেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু মানসিকভাবে অনেক বড় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আসতেছে কিন্তু অনেক বড় একটা কালো থাবা। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাংলাদেশের বর্তমান সরকারের একের পর এক নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এই সরকার কেন ক্ষমতায় আসছে? নাটক করার জন্য শুধুমাত্র? চেয়ার নাটক, ফ্যামিলি কার্ড নামক নাটক, এইটা সেইটা। দেশ আবারও একদলীয় শাসনের দিকে যাচ্ছে কিনা তা এমন প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। ভাইরা আমার, সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা এরই মধ্যে দেখতেছি প্রতারণার ভয়ঙ্কর চাপ। বর্তমান সরকার তারেক রহমানও প্রতারণা শুরু করেছে। এইদিকে আজকে তারেক রহমানের বিরুদ্ধে সবাই সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন একদিকে সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেনাপ্রধানের অনেক কুকর্ম সবাই তুলে ধরতেছে এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বর্তমান সরকার তারেক রহমান যে একটা অ্যাকশন নেন এইটাও বর্তমানে সামনে আসে। আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বর্তমানে সেনাপ্রধানের অবস্থা এবং বিএনপির বিরুদ্ধে সবাই যে রাজপথে নেমে অ্যাকশন নিচ্ছে সেইটাও দেখতে পারবেন। ডক্টর ইউনূসের অনেক কাজকর্মের জন্য দেশে একটা নতুন পরিস্থিতি হয়, সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসলে আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা রাজনৈতিক বিতর্ককে ছাড়িয়ে সরাসরি রাষ্ট্রীয় স্বচ্ছতার প্রশ্ন তুলে দেয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঘিরে ঠিক এমনই এক নতুন রহস্য তৈরি হয়েছে, যা একটি সরকারি গেজেট যা জারি হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু সরকারি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার শুরু 10 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি হয়। সেখানে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন 2021 অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর 1 বছরের জন্য অধ্যাপক ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হলো। অর্থাৎ ক্ষমতা ছাড়ার পরও তিনি পাবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর পূর্ণ নিরাপত্তা সুবিধা। সবকিছুই যেন নিয়মের মধ্যেই ছিল, কিন্তু প্রশ্ন তৈরি হলো পরে যখন দেখা গেল সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে সেই গেজেটের কোনো অস্তিত্বই নেই। সরকারি গেজেট সাধারণত রাষ্ট্রের সবচেয়ে আনুষ্ঠানিক নথি, আইন, বিধিমালা, নিয়োগ সংক্রান্ত সবকিছুই সেখানে সংরক্ষিত থাকে। পুরনো গেজেট পর্যন্ত পাওয়া যায় অনলাইনে, অথচ এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি হঠাৎ করে অদৃশ্য। আর এখান থেকেই শুরু বিতর্ক। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তার মতামত, কখনো কখনো সংশ্লিষ্ট সংস্থা নির্দেশ দিলে কোনো গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয় না, অর্থাৎ এটি প্রযুক্তিগত সমস্যা নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত। এই বক্তব্যটি আরও নতুন বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে। কেন এমন নির্দেশ দেওয়া হলো? কারণ সাধারণ নিয়ম হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত জনগণের জন্য উন্মুক্ত থাকবে, বিশেষ করে যখন বিষয়টি একজন সাবেক সরকার প্রধানের নিরাপত্তা সুবিধার সঙ্গে জড়িত। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর এসএসএফ সুরক্ষা পাবেন। অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত সুবিধা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, নিজের দায়িত্বে থাকা অবস্থায় নিজেকেই ভিভিআইপি ঘোষণা করা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য? তবে এর নজির আছে, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। ইউনূসপন্থীরা বলছেন এটি নজিরবিহীন কিছু নয়। 2001 সালে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান দায়িত্ব ছাড়ার আগে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা পেয়েছিলেন। তৎকালীন প্রেস সচিব শফিকুল আলমও দাবি করেছেন এটি আইনগত বাধ্যবাধকতা। এসএসএফ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না, তাই এই গেজেট ছিল একটি প্রক্রিয়াগত ধাপ মাত্র। কিন্তু এখানেই আসে রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বা খালেদা জিয়া দুজনেই ক্ষমতা ছাড়ার পর বিরোধী দলে গেছেন, কিন্তু তারা এসএসএফ সুবিধা পাননি। ফলে প্রশ্ন উঠেছে, কেন এবার ব্যতিক্রম? আরও মজার বিষয় হলো,
একই অন্তর্বর্তী সরকার আবার শেখ মুজিবুর রহমানের পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছিল। ফলে সমালোচকরা বলছেন, একদিকে নিরাপত্তা সুবিধা বাতিল, অন্যদিকে নতুন সুবিধা সৃষ্টি, এ যেন দ্বৈত নীতি। আপনাদের অনেকেরই হয়তো মনে থাকার কথা যে 2025 সালের আগস্ট মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। সেই সময় থেকে এই নির্বাচন ঠেকানোর জন্য কম জল ঘোলা করা হয়নি। একটি অংশের ধারণা ছিল যে ইউনূস গং নির্বাচন দেবে না, কিন্তু সেনাপ্রধান অপেক্ষা করেছেন, তিনি খুব কৌশলে গিয়েছেন। তার চারপাশ ঘিরে ফেলেছিল পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা, যারা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের নির্দেশানুযায়ী ভারতের সঙ্গে একটি যুদ্ধ প্রস্তুতির আয়োজনও সম্পূর্ণ করে ফেলেছিল বলতে গেলে। যুক্তরাষ্ট্র এবং ভারতের চাপে ইউনূস গং নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে সরে এসেছে, কিন্তু তাতে জেনারেল ওয়াকারের ভূমিকাও আছে বলে অনেকেই মনে করেন। শুধু তাই নয়, নির্বাচনের পর সেনাবাহিনীতে বড় বড় সব পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা পরাজিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জেনারেল ওয়াকার আসলে কোন পন্থী? কেন জেনারেল ওয়াকার বাংলাদেশে ইউনূস গংয়ের ক্ষমতা দখলকে ঠেকাতে পারেনি বা ঠেকাননি? আজকের ভিডিও কলামে উন্মোচন করব জেনারেল ওয়াকার নামা। 2024 সালের 5ই আগস্টের পর থেকে জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে নানামুখী বিতর্ক এবং প্রশ্ন উঠেছে। এক পক্ষ তাকে গণতন্ত্রের রক্ষক হিসেবে দেখেন, আরেক পক্ষ প্রশ্ন তোলেন যে তিনি কেন কথিত জুলাই বিপ্লবের সময় ইউনূস গংয়ের ক্ষমতা দখলকে ঠেকাতে পারেননি বা ঠেকাননি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সেই সময়কার জটিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। 2রা আগস্ট 2024 তারিখে নাহিদের উপর সেনাবাহিনী এবং ডিজিএফআই এর একটি অংশ চাপ সৃষ্টি করেছিল এক দফা, মানে শেখ হাসিনার পতনের ঘোষণা দেওয়ার জন্য। এই চাপের ফলেই নাহিদরা পরদিন এক দফা ঘোষণা করেছিল। এটি স্পষ্ট করে দেয় যে সেনাবাহিনীর একটি অংশ জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল, আর এই অংশটি নিঃসন্দেহে সেনাপ্রধানের নিয়ন্ত্রণাধীন ছিল না, বা ছিল কিনা সেই প্রশ্নটি এখনো রয়ে গেছে। এমনকি শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও ওয়াকারের ভূমিকা আসলেই কতটুকু তা নিয়েও তো সন্দেহ রয়েছে। বরঞ্চ জাতিসংঘের চাপে হোক কিংবা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত হয়েই হোক, ওয়াকারুজ্জামান কার্যত জুলাই সন্ত্রাস দমনে তার দায়িত্ব পালন করতে পারেননি। একথা স্বীকার করে নিয়েই আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে এগোতে হবে। ধরুন, আমরা যদি কেবল হাসনাত আব্দুল্লাহ বিষয়ে জেনারেল ওয়াকারের ভূমিকাকে বিশ্লেষণ করি, তাতেও আপনাকে বিভ্রান্ত হতে হবে। তথাকথিত জুলাই বিপ্লবের সবচেয়ে অ্যাগ্রেসিভ চেহারা হাসনাত আব্দুল্লাহ। জনশ্রুতি হচ্ছে হাসনাতের অ্যাগ্রেসিভনেস সেনাপ্রধানের বিশেষ নজরে আসে এবং তিনি হাসনাতকে জুলাই জঙ্গিদের উপযুক্ত নেতা হিসেবে গড়ে তোলেন। সেনাপ্রধানের সমর্থন পেয়ে হাসনাত আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে হাসনাতকে সংসদে পাঠানোর বিষয়টিও জেনারেল ওয়াকারের কৌশলগত সিদ্ধান্তের অংশ। জামায়াত সরকার গঠন প্রক্রিয়া থেকে ছিটকে গেলে সেনাপ্রধান নিরাপত্তার জন্য হাসনাতকে সংসদে পাঠানো জরুরি বলে মনে করেছিলেন। এই সমস্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে মনে হয় যে জেনারেল ওয়াকার একটি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন গত 18 মাস ধরে। তিনি সম্ভবত একাই সবাইকে নিয়ে খেলেছেন। আওয়ামী লীগের অনেক লোকজন মনে করে যে তারা ওয়াকারের জন্যই নিরাপদে দেশ থেকে বেরোতে পেরেছে, আবার বিএনপি মনে করে যে তিনি তাদের গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজন নেতাকে ধরিয়ে দেওয়ার যে কূট কৌশলের আশ্রয় জেনারেল ওয়াকার নিয়েছিলেন, সেগুলো বিশ্লেষণ করলে আপনাকে আরো অবাক হতে হবে। তিনি ইউনূসের সঙ্গে ইঁদুর বেড়াল খেলা খেলেছেন, কিন্তু তার ইনাফ ইজ ইনাফ বক্তব্যের পর তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঠেকাতে তিনি কি করেছেন? তিনি নিজ মুখে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে দেওয়ার পরও আবার ইউনূস সরকার এটি নিয়ে সাজানো রিপোর্ট তৈরি করতে গেলে ওয়াকার তাতে মত দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার মেনে নিয়ে তিনি সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করেছেন। একথা তার পরম বন্ধুরাই বলছে। কিন্তু আর সবকিছু ছাপিয়ে জেনারেল ওয়াকার একটি জায়গায় অনড় থেকেছেন, সেটা হলো নির্বাচন। এই নির্বাচনে জেনারেল ওয়াকার একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পুরনো মার্কিন ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী এবং দেশের ভেতর ইউনূস গংয়ের চাপে প্রাথমিকভাবে জামায়াতকে 130 থেকে 140টি সিট দেওয়ার কথা থাকলেও ডেভিল ইনুসের মেটিকুলাস ডিজাইন শেষ হয়ে গেছে। এইটা যদি চিন্তা করেন তাহলে মারাত্মক লেভেলের ভুল করবেন কিন্তু ভাইরা। মনে রাখবেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু মানসিকভাবে অনেক বড় সড় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আসতেছে কিন্তু অনেক বড় একটা কালো থাবা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন এবং তথ্যগুলো ছড়াই দেবেন। ডেভিল ইনুসের মতো একজন ক্ষমতা লোভী, অর্থলোভী, রক্ত পিপাসু একটা নিকৃষ্টতম জঘন্য ব্যক্তি, সে এত পয়সা খরচা করে 4-5 বছর ধরে মেটিকুলাস ডিজাইন কইরা অংশ হিসেবে ক্ষমতা দখল করলো। 18 মাস ক্ষমতা থেকে তারেকের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গেল, এখানে শেষ হয়ে গেল না ভাই। এখন চলতেছে মেটিকুলাস ডিজাইনের পার্ট 2। ইভেন্টের বঙ্গভবন, রাষ্ট্রপতি হওয়া সেখানটাই চলতেছে।
আপনাদের কি মনে হয় যে ডেভিল ইউনূস যে 10 তারিখ অর্থাৎ নির্বাচনের 2 দিন আগে নিজেই নিজেকে ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে 1 বছরের জন্য এসএসএফ এর সিকিউরিটি নিয়ে বাড়িতে গেছে, এটা তারেক রহমান জানে না? সাদা শকুনে জানে না? এটা ভুল, তারা সব কিছুই জানে। এটা তারেক নিজে করতে পারে না, এটা করলে ক্ষমতায় এসে এমন একটা কাজ করলেই বা 1 বছরের জন্য এটা করতে গেলে পারি তার উপরে নানা ধরনের প্রশ্ন যেন আপনিই করে যান গোপনে, কেউ যেন না জানে, আমরাই শুধু জানি থাকি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত এরকমের ভাবে বাংলাদেশের সম্পূর্ণ স্বার্থটাকে একেবারে বিলীন করে দেওয়া, বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানচিত্রটাকে একেবারে সাম্রাজ্যবাদের কাছে তুলে দেওয়া ইতিহাসে কোন সরকার প্রদান করে নাই। এত নিকৃষ্ট কাজ, এত জঘন্য কাজ, ন্যূনতম জনগণের একটু স্বার্থ সেই চুক্তিতে রাখে নাই। এটা আমার কথা না, বাংলাদেশের টিআইবি সহ যারা উচ্চ মাপের গবেষক রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কবিদ যারা রয়েছে, সেই অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু মিডিয়ার সামনে খুব বড় সড়ো ফলাও করে বলছে কথাগুলা। কিন্তু বিএনপি কিন্তু সেইখানে সেই চুক্তির মধ্যে কোনো ভুল পাইতেছে না। আজকে বাণিজ্যমন্ত্রী বলতেছে, খলিলুর রহমান ওরফে রোজার রহমান ধর্ষক, সে বলতেছে এই চুক্তির বিষয় ডেভিল ইউনূস যখন করছে তখন বিএনপি এবং জামাত তারা উভয় জানতো। আসলে চুক্তি দেখে দেখেন, এই চুক্তির মধ্যে আপনার 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কিনে খাইতে হবে। শুধু তাই না, সেই জিনিসটা যে আপনি বাংলাদেশে আসবে সেটা এমন ভাবে পরীক্ষা করা যাবে না যে সেটা নষ্ট না পচা, যেটা সেটি আপনাকে নিতে হবে। কৃষি যে পণ্যগুলো আসতেছে সেই পণ্যগুলো আপনাকে আপনার জমিতে আপনি রোপণ করবেন না, জমিতে সার কীটনাশক দিবেন। হঠাৎ করে নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিএনপি জানে না কিভাবে কি ঘটছে, বিএনপি অসহায় নিরুপায়। বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো। বিএনপি সরকারের মেয়াদ 2028 সালের এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। দর্শক, অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে অনেক কিছু করতে হচ্ছে। বিএনপি এক অদৃশ্য শক্তির ফাঁদে পড়েছে। তবে সেই অদৃশ্য শক্তি কে, এটা আমরা জানি। সেই অদৃশ্য শক্তি হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট নেক্সাস। দর্শক, বিএনপি ভেবেছে আমরা ক্ষমতা এসেছি, আওয়ামী লীগের ভোট সাথে নিয়ে ক্ষমতা আসার পরিণতি যে কত বড় ভয়াবহ হতে পারে বিএনপি এখন টের পাবে। দর্শক দেখেন, কিছু মিলছে না, বিএনপির হিসাব কিছু মিলছে না। বিএনপির বৈধতার চাবিকাঠি বিএনপির হাতে নাই, এটা হাসিনার হাতে। জানেন, এটা ইন্ডিয়ার হাতে। কারণ ইন্ডিয়া কতদিন আর রাখবে? 2028 সাল, তারপর আর বিএনপি রাখবে না। এর মানে 1.5 বছর আমরা যে মেয়াদ দিয়েছি এটা পার করতে পারে কিনা সন্দেহ আছে। দর্শক, জুলাই সনদ, যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতার মূল ভিত্তি, সেই জুলাই সনদই কার্যত অবৈধ হয়ে যাচ্ছে, গণভোট অবৈধ হয়ে যাচ্ছে। তো এটা খুব সিম্পল, জুলাই সনদ গণভোট অবৈধ হয়ে গেলে তারেক সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন সব অবৈধ, ইউনূস সব অবৈধ, বৈধ শুধু হাসিনা। এখন এগুলো কিভাবে ঘটছে দেখেন। বিএনপি ফাঁদে পা দিয়েছে। ভারত প্রণয় ভার্মা এসে বিএনপিকে বলছে সে অনুযায়ী বিএনপি কাজ করতে বাধ্য হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে বিচারক এই রায় দিয়েছে তিনি হাসিনার চালা, এবং জাতীয় পার্টির আইনজীবীরা এই রুনে খেলছেন। ইউনূস আলী আকন যিনি রিট করেছেন তিনি জাতীয় পার্টির লোক, হু ডাজন্ট নো, তিনি জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন। এই হচ্ছে সেই ইউনূস আলী আকন। এর মানে আওয়ামী লীগের লোকজন যে রিট করেছে ওইটার মাধ্যমে এখন ফল পাচ্ছে, এবং বিচারক হচ্ছে হাসিনার বিচারক। মজা না? এর মানে আর বিএনপির লোকজন আবার সেখানে এটার পক্ষে, বিএনপির আইনজীবীরাও আছে। তাহলে যেটা দাঁড়ালো যে বিএনপি ফাঁদে পড়েছে। দেখেন, বিএনপি 6 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশাসক নিয়োগ দিয়েছে, যেটা একদম অগণতান্ত্রিক। এখন 6 সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। মজা না? এখন এটা নিঃসন্দেহে অবৈধ। যদি প্রশাসনিক ব্যক্তিবর্গকে প্রশাসক নিয়োগ করতো, দ্যাট উড বি কারেক্ট ফর দি টাইম বিং। বাট রাজনৈতিক ব্যক্তিবর্গকে এভাবে গণতান্ত্রিক দেশে প্রশাসক নিয়োগ করা যায় না। নির্বাচন দিবে, প্রশাসক কেন? অতএব এই প্রশাসক নিয়োগ এটা জয় বাংলা হয়ে যাবে নিশ্চিতভাবে। এদিকে দুদক চেয়ারম্যান পদত্যাগ করছেন। বাংলাদেশের মধ্যে কোন সাধারণ লোককে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল কোনটি, একেবারে যারা রাজনীতি বুঝেও না তারাও চোখ বন্ধ করে বলে দিবে বিএনপি। কারণ বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। এই জামাত ইসলামীকে বিএনপিও কাউন্টে নেয় না এবং বাংলাদেশ আওয়ামী লীগও কাউন্টে নেয় না। কিন্তু জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এত রাগ ক্ষোভ, তার প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এবং এই বাংলাদেশ না হোক সেটা তারা একেবারেই চেয়েছে। কারণ বাংলাদেশ হওয়ার পরেও তারা কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করেই যাচ্ছে। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এই জামাত ইসলামের বিরুদ্ধে আগে থেকে সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ আওয়ামী লীগ শত্রু হিসেবে গণ্য করে, কিন্তু বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জানে। বিএনপিও আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জানে। কিন্তু এই রাজনৈতিক প্রতিপক্ষ থেকে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা অতিরিক্ত ছড়ানোর কারণে আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতির মধ্যে অনেক বেশি প্রতিহিংসা ছড়িয়ে গিয়েছে। এই প্রতিহিংসাটা ভিতরগতভাবে ছড়ানোর কাজ করেছে কারা? এই জামাত ইসলামের ভিতরগত থেকে। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা
বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য দলকে এত কাউন্টে নিয়ে তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা করে কোনো লাভ নেই। আমাদের মাথায় রাখতে হবে আমাদের মেইন দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম এবং সেনাপ্রধানের বিষয়ে কথা হয়। সেনাপ্রধানের এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেড আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।